সরকারি চাকরিতে বহাল থাকছে পুলিশ ভেরিফিকেশন, তবে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে সংস্কার কমিশন। পুলিশ ভেরিফিকেশন থাকবে, তবে এইভাবে থাকবে যে পুলিশের যে দেখবো হলো যে প্রথমত হলো যে এনআইডি ঠিকানা ঠিক আছে কিনা। অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটে বন্দরে আটকা লাখ লাখ টন পণ্য। 7 খুনের ঘটনায় নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি। চার বছর পর জানুয়ারিতে জাহাজ রপ্তানি করছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। পর্যায়ক্রমে আরও 7টি জাহাজ বিক্রি হবে আমিরাতে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য। নয়াদিল্লির নিগমবোধ ঘাটে হবে শেষ বিদায়। স্বাগত। এখন ঢাকা। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। কোটা না মেধা, লাখো তরুণের কণ্ঠে উচ্চারিত স্লোগান। 17 বছরের শিক্ষা জীবন শেষে একটি সরকারি চাকরি পেতে রীতিমতো যুদ্ধ নামতে হয়েছে শিক্ষার্থীদের। কোটার দাপট শেষে যে কয়টি চাকরি বেঁচে থাকতো মেধাবীদের জন্য, তাতেও প্রয়োজন হতো রাজনৈতিক পরিচয়ের। আর বয়স সীমা পার হয়ে গেছে, অবশিষ্ট থাকতো বুক ভাঙা আর্তনাদ। শিক্ষার্থীরা বলছেন, রাজনীতিবিদরা পুলিশ ভেরিফিকেশনকে দলীয় কর্মী সংগ্রহের অস্ত্র হিসেবেই ব্যবহার করেছে। আব্দুল লতিফের ক্যামেরায় বাকিটা জানাবেন আরিফ হোসেন। শিক্ষাজীবন শেষে একটি সরকারি চাকরির অপেক্ষা, দিনরাত এক পড়ার টেবিলে। একে একে সরকারি চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে শুরু করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করা আলামিন। 1-2 করে 26টি ভাইবার জন্য ডাক পেলেও অজানা কারণে বারবার ছিটকে পড়ছিলেন তিনি। ভাইবার আগে যে ভেরিফিকেশনগুলো যেগুলো হয়, ওইগুলো আমার খুব ভালো পরীক্ষা এবং খুব ভালো ভাইবা দেওয়ার পরেও কেমন জানি হচ্ছিল না। তার ভিতরে উল্লেখযোগ্য ছিল 35 SI নিরস্ত্র এবং ডিজিএফের একটা চাকরি। এই দুইটা চাকরি আমি আশাবাদী ছিলাম। ভালো লিখিত ও মৌখিক পরীক্ষা দেওয়ার পরও কেন সরকারি চাকরি পাচ্ছিলেন না আলামিন, কারণ হিসেবে সামনে আসে ছাত্র দলের সংশ্লিষ্টতার কথা। প্রশাসন কেন্দ্রিক যেসব চাকরিগুলো ছিল, ওই সব চাকরিগুলোয় আমার কাছে মনে হইতেছিল যে ওরা অনেক বেশি কিছু জানতে চায়। যেমন আমার মাতৃকুল পিতৃকুল খুব ভালোভাবে জাজ করার চেষ্টা করতো বারবার। আমি আমার জায়গা থেকে আমি আমাকে ক্লিয়ার দিতাম। মেধা না রাজনীতি, সরকারি চাকরিতে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময় মেধার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনীতি। কারণ পুলিশ ভেরিফিকেশনের নামে বিভিন্ন সময় অনেককে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, অনেকে মেধা থাকার পরও ছিটকে গিয়েছে সরকারি চাকরির দৌড়ে। আমরা চূড়ান্তভাবে সুপারিশ হওয়ার পরও পুলিশ ভেরিফিকেশনের কারণে আমরা আটকে যাচ্ছি। আমার মনে হয় এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে আটকায় যায়, তখন বিষয়টা আসলেই একজন স্টুডেন্টের জন্য হতাশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, পড়ার টেবিলে মুখ গুজে থাকা শিক্ষার্থীরা কি ভাবছে পুলিশ ভেরিফিকেশন নিয়ে? পরিশ্রম করে সে তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, এটা সবচেয়ে ভালো হবে এবং ভাইভাতে কোনো পক্ষপাতিত্ব করা হবে না, সে যে দলেরই হোক। এটা অনেক ভালো একটা পদক্ষেপ। বৈষম্যটা দূর হোক, যে কোনো পরিচয় যে কোনো এই থাকুক না কেন, সেটা আমরা যেন অন্তত ভেরিফিকেশনটা যেন একদম মেধার ভিত্তিতে হয়। সাধারণত চাকরি, পাসপোর্ট, লাইসেন্স, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যবহার বা অন্য কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে আবেদনকারীর দেয়া তথ্য সঠিক আছে কিনা যাচাই করার পাশাপাশি প্রার্থীর চারিত্রিক ও সামাজিক অবস্থান সম্পর্কে তথ্য যাচাই করতে পুলিশ ভেরিফিকেশন করা হয়। স্থানীয় থানার পুলিশ গোপনে বা প্রকাশ্যে প্রার্থীর উল্লিখিত ঠিকানায় সরজমিনে তদন্ত করে থাকেন। পুলিশের তথ্য অনুসারে ভেরিফিকেশনের সময় 21টি বিষয় যাচাই করা হয়। যে ব্যক্তি যে ঠিকানা দিয়েছেন সেটি ঠিক আছে কিনা, এটা একটা মূল বিষয়। দ্বিতীয়ত হলো যে তিনি তার নামে কোনো মামলা আছে কিনা, কোনো বড় ধরনের কোনো অভিযোগ আছে কিনা, সেটি 2 জায়গায় খতিয়ে দেখা প্রয়োজন। সেটি তার যেখানে স্থায়ী ঠিকানা, যেখানে বাসা সেটি, আর তিনি যেখানে পড়াশোনা করেছেন সেই জায়গাতে। এর বাইরে অন্য কিছু দেখতে যাওয়া মানেই হলো ওই ব্যক্তির মেধা কিংবা তার যোগ্যতাকে ছোট বা খাটো করে দেখা।
পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিব্রত বাংলাদেশ। গঠন হয়েছে পুলিশ সংস্কার কমিশন। কমিশন প্রধান বলছে পুলিশ ভেরিফিকেশনের সংশোধনের জন্য সুপারিশ করবে তারা। নাম পরিচয়ের পাশাপাশি চাকরি প্রার্থী কোনো সাজাপ্রাপ্ত বা নৈতিক স্খলনের রেকর্ড রয়েছে কিনা পুলিশ ভেরিফিকেশনে এতটুকুই দেখা হবে। চাকরি প্রার্থীদের রাজনৈতিক পরিচয় না খোঁজার জন্য সুপারিশ করবে কমিশন। পুলিশ ভেরিফিকেশন থাকবে, তবে এইভাবে থাকবে যে পুলিশের যে দেখবো হলো যে প্রথমত হলো যে এনআইডি ঠিকানা ঠিক আছে কিনা, তার রাজনৈতিক পরিচয় তার বাবার পরিচয় দেখার দরকার নাই। আর অতীতে নাকি শুনলাম যে ফুপা পর্যন্ত, মানে যারা খালু, মানে যারা দূরে আত্মীয় না, মানে অনেক বৈবাহিক সম্পর্কে দূরে থাকে অন্য জায়গায়, তাদেরকেও খোঁজ করা হতো আর কি। তো সুতরাং এখন এটা সম্পূর্ণ সিম্পল হয়ে যাবে, অর্থাৎ এনআইডি ভিত্তিতে তদন্ত করা হবে। পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক অস্ত্র ব্যবহারের সুযোগ নতুন বাংলাদেশে আর না দেওয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই কাজ শুরু করেছে তদন্ত কমিটি। এছাড়া এই ঘটনার সার্বিক নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে কর্মরতদের স্থায়ী পাস ছাড়া সাংবাদিক সহ সবার অস্থায়ী পাস বাতিল করা হয়েছে। অগ্নিকাণ্ডের তদন্ত এবং অস্থায়ী পাস বাতিল ইস্যুতে সবশেষ খবর জানাতে সচিবালয়ের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, জানাবেন তদন্তকারী দল আজ ঘটনাস্থলে এসেছে কিনের পাশাপাশি নতুন কার্ডের জন্য আবেদনের বিষয়ে কী তথ্য রয়েছে? উজ্জ্বল, যেমনটি বলছিলেন, আসলে যে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এই সচিবালয়ে কিন্তু আসলে প্রবেশ যে ব্যাপারটি আছে, সাংবাদিক এবং অন্যান্য যারা আছেন তাদের কিন্তু কালকে একটি আদেশের মাধ্যমে কিন্তু স্থগিত করা হয়েছে। এবং সেই আদেশে আমরা যেটা দেখতে পেয়েছি যে সচিবালয়ে যারা স্থায়ী কার্ড আছে তাদের বাদে কিন্তু যারা সাংবাদিক এবং অন্যান্য যারা সচিবালয়ে প্রবেশ করতে করার যে ব্যাপারটি আছে সেটি কিন্তু সেই কার্ডের মাধ্যমে স্থগিত করা হয়েছে। এবং আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কিন্তু একটি বিবৃতি দেওয়া হচ্ছে। সেই বিবৃতিতে কিন্তু যেটি বলা হয়েছে যে এই যাদের এই অগ্নিকাণ্ডের ঘটনা আসলে সাময়িক যেই কেপিআই নিরাপত্তার স্বার্থেই কিন্তু আসলে এই কার্ডগুলো স্থগিত করা হয়েছে এবং কার্ডের মাধ্যমে প্রবেশ অধিকার স্থগিত করা হয়েছে। তারা বলেছে যে সামনে তারা কার্ডগুলোকে আবার রিভিউ করবে এবং নতুন কার্ড কিন্তু ইস্যু করা হবে। আর আপৎকালীন সময়ের জন্য সংবাদকর্মীরা যাতে সচিবালয়ের সংবাদগুলো কাভার করতে পারে সেই জন্য প্রত্যেকটি মন্ত্রণালয়ের নিজ নিজ প্রোগ্রামের জন্য কিন্তু আলাদা করে প্রোগ্রাম অনুযায়ী কিন্তু প্রবেশ পাস কিন্তু ইস্যু করতে পারবে, এরকম কিন্তু এই আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে। আর আমরা সকাল থেকেই সচিবালয়ের সামনে আছি। এখানে আসলে যে নিরাপত্তার চাদরটি আছে সেইটা ভেদ করে আসলে বলা খুব কঠিন যে আসলে এখানে তদন্ত দলটি এসেছে কিনা। তবে আমরা গাড়ি এবং গাড়িতে যে স্টিকারগুলো সেগুলো দেখে বুঝতে পেরেছি আমরা যে বিশ্ববিদ্যালয়ের গাড়ির স্টিকার যুক্ত গাড়ি আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ঢুকতে। তো আমরা একটা ধারণা করছি যে তদন্তকারী সংস্থা হয়তো ভিতরে আছেন এবং তারা তদন্ত করছে। আর এখানকার তদন্ত কমিটি নিয়ে একটু যদি বলি যে এই সচিবালয়ের এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু প্রথমে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেটি কিন্তু 7 সদস্যের একটি কমিটি ছিল, পরবর্তীতে সেটি বাতিল করে কিন্তু 8 সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের আসলে প্রতিবেদন জমা দেওয়ার কিন্তু সময় দেওয়া হয়েছিল যে 30 তারিখ পর্যন্ত। এবং এই 30 তারিখের মধ্যে তারা একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিবেন এবং তার 10 দিনের মধ্যে তারা কিন্তু একটি স্থায়ী চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দিবেন এবং সেই অনুযায়ী কিন্তু আসলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো সচিবালয় প্রান্ত থেকে এই ছিল আমার কাছে সচিবালয় আর সর্বশেষ। উজ্জ্বল। আসিফ ইকবাল যুক্ত ছিলেন সচিবালয় থেকে। চাঁদপুরে 7 নৌ শ্রমিক হত্যার প্রতিবাদে চলমান কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খালাসের অপেক্ষায় 20টি মাদার ভেসেল ও 35টি লাইটারেস জাহাজের প্রায় 5 লাখ টন পণ্য। দ্বিতীয় দিনের কর্মবিরতিতে আরও খবর জানব। চট্টগ্রামের বাংলাবাজার ঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ, যশোরের নোয়াপাড়া নৌবন্দরে আছেন সহকর্মী রিপন হোসেন। শুরুতেই কাজী মাহফুজের কাছে যেতে চাই। মাহফুজ, জানাবেন কর্মবিরতির কারণে অনেক পণ্য আটকা পড়েছে, ব্যবসায়ীরা কি বলছেন? আমার চোখে পড়তেছিল, প্রোডিউসার কিছু বললো, আমি দেখতেছি, প্রোডিউসার বললেন আমার
আমরা দেখেছি সকাল থেকে চট্টগ্রাম কর্ণফুলী নদীর 16টি ঘাটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নৌ শ্রমিকরা বিক্ষোভ শুরু করে এবং তাদের যে 4 দফা দাবি, এর মধ্যে যে সকল যে 7 জন নৌ শ্রমিককে হত্যা করা হয়েছে প্রত্যেকের পরিবারকে 20 লাখ টাকা করে দেয়া, একই সাথে নৌপথকে আরও বেশি সুরক্ষিত নিরাপত্তা নিশ্চিত করা এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্যই মূলত এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে আমরা দেখেছি এই 16টি ঘাটে একেবারে শুনশান নিরাপত্তা, প্রত্যেকটা শ্রমিক অলস সময় পার করছে এবং আপনার মাধ্যমে বলে রাখি যে এই গত 2 দিনের ধর্মঘটে আমরা দেখেছি যে 35টি লাইটার জাহাজ পণ্য বোঝাই করে গন্তব্যে পৌঁছাতে পারছে না। পাশাপাশি বন্দরের বহির্নোঙরে 20টি মাদার ভেসেল প্রায় 4.5 লাখ টন খোলা পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে। এই যে এতগুলো পণ্য নিয়ে তারা অপেক্ষা করছে, এর মধ্যে আমরা দেখছি পাথর, কয়লা, জ্বালানি তেল এবং খাদ্য পণ্যের মধ্যে চাল, ডাল, ভুট্টা, এই পণ্যগুলো সহ আরও বেশ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে যেগুলো আসলে কিছুদিন থাকলে পরে আমরা দেখি যে নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার একটা অবস্থা তৈরি হয়। সেই জায়গাতে কিন্তু ব্যবসায়ীরা বেশ দুশ্চিন্তার মধ্যে আছেন। আপনার মাধ্যমে বলে রাখি যে একটি মাদার ভেসেল যখন অপেক্ষমান থাকে সেখানে প্রতিদিন প্রায় 10 থেকে 15,000 ডলার তাদেরকে গুনতে হয়, যা আমদানিকারক আছেন তাদের উপর গিয়ে তা বর্তায়, পরবর্তীতে এটি ভোক্তা পর্যায়ে গিয়ে পড়ে। তো সে অবস্থায় আসলে ভোক্তা পর্যায় থেকে শুরু করে যারা আমদানিকারক আছেন, যারা এই পণ্যের সাথে সরাসরি সম্পৃক্ত, প্রত্যেকেই কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছেন যেহেতু এই পণ্যের দাম বেড়ে যাবে। এই অবস্থায় আরেকটি বিষয় বলে রাখি যে এখানে যারা বিক্ষোভ করছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন এই যে দাবিগুলো তারা উপস্থাপন করছেন সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এখনো পর্যন্ত তাদের সাথে কোনো দপ্তর, সরকারি কোনো প্রতিষ্ঠান যোগাযোগ করেনি, যদিও তারা বলছেন যে এই আগামী রবিবারে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে সেটি এখনো তারা নিশ্চিত হতে পারছেন না, ভরসা করতে পারছেন না। এই অবস্থায় তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং সেই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ তাদের এই সমস্যাগুলোর সমাধান হবে না। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বাংলা বাজার ঘাট থেকে নৌযান শ্রমিকদের ধর্মঘটের সবশেষ তথ্য। উজ্জ্বল। বন্দরনগরীর পর এবার যেতে চাই যশোরে। রিপন হোসেন, নোয়াপাড়া বন্দরে কি পরিমাণ পণ্য আটকা পড়েছে জানাবেন? দ্বিতীয় দিনের মতো নোয়াপাড়া নৌবন্দরে যে কর্মবিরতি সেটি চলছে। আমরা দেখেছি যে জাহাজগুলো রয়েছে, বিশেষ করে এই বন্দরে 3 শতাধিক জাহাজ, যে লাইটার জাহাজ, সেটি আটকা পড়েছে। এই জাহাজগুলোর যে শ্রমিক রয়েছে প্রায় 3 শতাধিক শ্রমিক রয়েছে, এই শ্রমিকরা আসলে যে পণ্য সেটি আসলে খালাস হচ্ছে না, যার কারণে কিন্তু সমস্যা হচ্ছে। উপরে যে শ্রমিকগুলো রয়েছে এই বন্দরে প্রায় 20,000 শ্রমিক কাজ করে, তাদের কিন্তু পণ্য যে লোড আনলোড সেটি কিন্তু বন্ধ রয়েছে, সে কারণে তাদেরও এক প্রকার কর্মবিরতি চলছে এবং এই ফলে কিন্তু তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা আসলে দিন আনা দিন খাওয়া মানুষ, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি যারা এই যে লাইটার জাহাজের যারা শ্রমিকরা রয়েছেন, কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তারা যেটি বলছেন যে এই যে 7 জন খুন হয়েছে সেই খুনের তারা সঠিক তদন্তের মাধ্যমে তারা বিচার দাবি করেছেন এবং যারা খুন হয়েছেন তাদের পরিবারে আর্থিক সহায়তা দেওয়ার কথা তারা বলছেন এবং এই দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন করবেন। আপনি জানেন যে এই যে নোয়াপাড়া নৌবন্দর রয়েছে, এখানে বিভিন্ন স্থানে থেকে পণ্য আনা নেওয়া হয়ে থাকে, বিশেষ করে ধান, গম, সার বিশেষ করে এসে থাকে। এই সার যদি এই দ্রুত সময় অন্য স্থানে না যায়, আপনি জানেন যে সামনে বড় মৌসুম রয়েছে, সেই মৌসুমে যে সার যে সংকট সেটি কিন্তু দেখা দিতে পারে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে প্রতিদিন এই যে জাহাজে পণ্য আনা নেওয়া করা হয়, এখন যদি বন্ধ থাকে সেক্ষেত্রে তাদের আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু প্রসার না হয়ে আরো সংকুচিত হবে, তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি এই বন্দরে কিন্তু রেলের কিছু পণ্য আসে, বিশেষ করে ইন্ডিয়া থেকে, সেই পণ্য আসা এবং যাওয়া সেক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়বে, তারা এমনটি বলছেন।
যারা এখানকার যারা শ্রমিক রয়েছে, বিশেষ করে জাহাজের শ্রমিকরা রয়েছেন, তারা বলছেন যে যেখানে যে প্রায় 3 শতাধিক জাহাজ রয়েছে, 3 শতাধিক জাহাজে প্রায় 3000 শ্রমিক রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের কিন্তু সমস্যা হচ্ছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। সব মিলে আসলে সাধারণ যারা মানুষ রয়েছে তাদেরও প্রভাব পড়ছে। এই বন্দরের শ্রমিকরা চান এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হোক। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। 4 বছর পর আবারও জাহাজ রপ্তানি শুরু করছে দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানের সাথে গেল বছর 8টি জাহাজ রপ্তানির চুক্তি করে প্রতিষ্ঠানটি। বিস্তারিত জানাতে নগরীর বোট ক্লাব থেকে যুক্ত আছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানাবেন কি ধরনের জাহাজ রপ্তানি করছে প্রতিষ্ঠানটি, দাম কেমন, কবে নাগাদ এই রপ্তানি কার্যক্রম শুরু হবে? উজ্জ্বল, মোট 8টি জাহাজের মধ্যে 4টি হচ্ছে ল্যান্ডিং ক্রাফট বা ফেরি এবং 2টি ওয়েল ট্যাঙ্কার এবং 2টি টাগবোট। এর মধ্যে কিন্তু আমি যে জাহাজের পাটাতনে দাঁড়িয়ে আছি, পেছনে আছে একটি ল্যান্ডিং ক্রাফট বা ফেরি, যেটির নাম হচ্ছে রায়ান। সেটি ইতিমধ্যে কিন্তু নির্মাণ কাজ শেষ এবং আগামী জানুয়ারি নাগাদ এই জাহাজটি রপ্তানি করা হবে ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিংয়ের কাছ থেকে, যেটি সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান, এবং তারাই কিন্তু 8টি জাহাজ কিনছে ওয়েস্টার্ন মেরিনের কাছ থেকে। এবং এসব জাহাজের রপ্তানি মূল্য প্রায় $7 মিলিয়ন। এক্ষেত্রে কিন্তু জাহাজটি নির্মাণের প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং সব কিছুই ক্রেতা প্রতিষ্ঠান সরবরাহ করেছে, ওয়েস্টার্ন মেরিন শুধু জাহাজটি নির্মাণ করেছে। এবং তারা বলছে যে ওয়েস্টার্ন মেরিনের যে অতীত রেকর্ড এবং তাদের জাহাজের যে মান, সেগুলোর কারণে এই ক্রেতা প্রতিষ্ঠানটা আবার তাদের কাছে ফিরে আসছে। 2017 সালে এর আগে এই একই ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিং তারা ওয়েস্টার্ন মেরিনের কাছ থেকে এই ধরনের একটি ফেরি নিয়েছিল, যে এই ফেরিগুলো আসলে তাদের বিভিন্ন যে ওয়েল রিস্ক আছে সেগুলোর ক্ষেত্রে মালামাল যন্ত্রাংশ তারা এই ফেরি দিয়ে বহন করবে। এর বাইরে 2টি টাগবোট যেগুলো আসলে বিভিন্ন যে তাদের স্থাপনা আছে সেক্ষেত্রে জাহাজ ভেড়ার জন্য যে লজিস্টিক সাপোর্ট লাগে সেই টাগবোটগুলো ব্যবহার হবে। এবং ইতিমধ্যে করোনাকালীন সময়ে বা মাঝখানে কিন্তু ইউরোপের মন্দা এবং কোভিডকালীন সময়ে অনেক জাহাজের রপ্তানি আদেশ ফিরিয়ে নিয়েছিল ক্রেতারা, এবং সে কারণে কিন্তু মাঝখানের কয়েকটি বছর জাহাজ নির্মাতারা বেশ বেকায়দায় পড়েন এবং জাহাজ রপ্তানিতে ভাটা পড়ে। তাই দীর্ঘ 4 বছর পর আবার এই খাতে সুদিন ফিরছে। এবং যেহেতু আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বে যে জাহাজগুলো চলবে সমুদ্রগামী জাহাজ, সেই জাহাজগুলো গ্রিন এবং দূষণমুক্ত হতে হবে, এবং তখন কিন্তু বেশ 10 থেকে 15 হাজার জাহাজ স্ক্র্যাপ করা হবে। তাই নতুন জাহাজের বর্তমানে বেশ ভালো চাহিদা আছে এবং বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপের ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, চীন, কোরিয়া সহ বিভিন্ন দেশ বর্তমানে বাংলাদেশ থেকে জাহাজ নির্মাণের জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন। এবং ওয়েস্টার্ন মেরিন আশা করছে যে তারা আগামী বছরে বেশ ভালো অর্ডার পাবে এবং আগামী বছরে বাকি 8টি জাহাজ তারা ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিংয়ের কাছে তারা হস্তান্তর করতে পারবে বা রপ্তানি করতে পারবে। এবং জাহাজ নির্মাণ শিল্পকে তৈরি পোশাকের পর সবচেয়ে বেশি সম্ভাবনাময় খাত এবং শ্রমগত খাত বলে ধরে নেওয়া হয়, এবং সরকারের টার্গেট ছিল যে কয়েক বছরের মধ্যে এই খাত থেকে প্রায় $4 বিলিয়ন রপ্তানি আয় সম্ভব। তাই 2021 সালেও কিন্তু জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নের জন্য সরকার নীতিমালা তৈরি করে, এবং তখন থেকে কিন্তু 2008 সাল থেকে বাংলাদেশ জাহাজ রপ্তানি শুরু করে, এবং এ পর্যন্ত প্রায় বাংলাদেশ থেকে বিভিন্ন শিপইয়ার্ড 43টি জাহাজ রপ্তানি করেছে। এর মধ্যে এককভাবে ওয়েস্টার্ন মেরিন রপ্তানি করেছে 33টি জাহাজ, এবং যে রায়ান জাহাজটি ফেরিটি প্রস্তুত সেটি হচ্ছে তাদের 34তম রপ্তানির জাহাজ। তো আগামী বছরগুলো যদি সরকার নীতি সহায়তা পায় এবং ব্যাংকের সুদহার যদি কম হয় তাহলে এই শিল্প আবার ঘুরে দাঁড়াবে এবং এই খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় সম্ভব হবে, এবং একই সাথে কিন্তু শ্রমিকদেরও কর্মসংস্থান হবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। উজ্জ্বল, এই ছিল আমার কাছে এখনকার মতো জাহাজ রপ্তানি সব শেষ। জাহাজ রপ্তানির খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির আলোচনা সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলে যাচ্ছে সেখানে। কোনো বক্তারই বক্তব্য কেউ শুনতে চায় না, যার ফলে এই সভাগুলো ঠিক সেইভাবে আপনার গুরুত্ব পায় না। যাই হোক, আমি আশা করব যে আমাদের নেতৃবৃন্দ ভবিষ্যতে এই বিষয়গুলোর দিকে একটু নজর রাখবেন, যে শুধু কয়েকজন লোককে দাঁড় করে দিয়ে বক্তৃতা করার নেতাকে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এটা পৌঁছাতে হবে জনগণের কাছে, সকলের কাছে। যাই হোক, আমি ধন্যবাদ জানাতে চাই যে তিনি সভাটি আয়োজন করেছেন। সেই সঙ্গে জাগপর প্রতিষ্ঠাতা শফিল আলম প্রধান
তাকে আমি স্মরণ করছি এই জন্যে যে শফিউল আলম প্রধান একজন অকুত ভয় স্পষ্টবাদী, একজন 100% দেশপ্রেমিক একজন রাজনীতিবিদ ছিলেন। তার এই অকালে চলে যাওয়াটা এটা আমাদের জন্য খুব ক্ষতির কারণ হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশে যে সমস্ত নেতা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন অতীতে, তাদেরকে আমরা অনেককেই আজকে হারিয়েছি। প্রিয় বন্ধুগণ, আজকে আলোচনার যে বিষয়বস্তু দেওয়া হয়েছে এটা অনেক বিশাল বিশাল আলোচনার বিষয়বস্তু, যেটা আলোচনা করতে অনেক সময় প্রয়োজন। তবে এইটুকু আমি বলতে পারি যে বর্তমান প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামটা অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই সময়ই আমাদের সামনে এসেছিলেন যখন এই জাতির সবচেয়ে দুঃসময় ছিল। 1971 সালে 25শে মার্চে পাক হানাদার বাহিনী যখন এই দেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, গণহত্যা করছিল সারা দেশে, সেই সময়ে আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম। সেই তখনই একজন অখ্যাত মেজর জিয়া, যার কণ্ঠ, যার গলা আমাদের সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, আপনার একেবারে ইথারে মানুষকে অনুপ্রাণিত করেছিল। তার যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া এবং সংগ্রাম করা, লড়াই করা, যুদ্ধ করা মুক্তির জন্য। এই শুরু হয়েছিল আপনার আমাদের সেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও বিগত বছরগুলোতে প্রচেষ্টা করা হয়েছে এই স্বাধীনতার যে মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম মুছে ফেলবার। ইতিহাসের কি অমুক বিধান দেখুন, যারা চেষ্টা করেছে মুছে দিয়েছে জিয়া রহমানের নাম বিভিন্ন জায়গা থেকে, সেখানে প্রতিস্থাপন করেছে তাদের নেতার মূর্তি অথবা নাম। আজকে জনগণই সেটাকে তুলে ফেলে দিয়ে এখন আবার দেখবেন যে সেই জিয়া রহমানের নাম তাদের হৃদয়ের মধ্যে প্রথিত হয়ে গেছে। এই জুলাই বিপ্লব যেটাকে বলা হচ্ছে, এটা আসলে বাংলাদেশের জাতির সামনে আমি মনে করি একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তনটি সৃষ্টি হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা যে পালিয়ে গেছেন এবং আওয়ামী লীগের যে পতন হয়েছে, ফ্যাসিবাদের যে পতন হয়েছে, এটা বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার, গড়ে তুলবার একটা অভূতপূর্ব একটা সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। আমরা ছাত্র যারা আন্দোলন করেছেন, কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তীকালের যে একদম দাবিতে তারা যে আন্দোলন করেছেন সরকারের পতনের, এটাকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি। আমরা সেই আন্দোলনে সম্পৃক্ত থেকেছি এবং আমরা যে কথাটা বারবার বলতে চেয়েছি, যদি সত্য, আমরা 15 বছর ধরে কিন্তু এই সংগ্রামে আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে প্রকৃতপক্ষে 2009 সাল থেকে, এবং সেই লড়াই আমরা যারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আছি, আমরা সবাই একসাথে হয়ে, একজোট হয়ে এই লড়াইগুলো আমরা শুরু করেছি। আমি দীর্ঘ আলোচনা যাব না, আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তারা অত্যন্ত সুপরিকল্পিত হবে, সচেতন ভাবে বাংলাদেশের গণতন্ত্রকে দ্বিতীয়বার হত্যা করে তাকে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত করতে চেয়েছিল। জুলাই গণহত্যার বিচার কার্যক্রম গ্রহণযোগ্য রাখতে সকল নিয়ম মেনে শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, বিচার কাজ এমনভাবে করা হবে যেন ভবিষ্যতে কেউ এ নিয়ে প্রশ্ন তুলতে না পারে। সকালে রাজধানীতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপের দ্বিতীয় দিনে তিনি একথা বলেন। আসিফ নজরুল আরও বলেন, অন্তর্বর্তী সরকারের 3টি প্রধান কাজ হচ্ছে
বিচার, সংস্কার ও নির্বাচন। তার দাবি, সরকার দায়িত্ব নেয়ার পর 2 সপ্তাহের মধ্যে শূন্য থেকে প্রসিকিউশনের কাজ শুরু করতে হয়েছে। জুলাই গণহত্যার বিষয়ে সরকারের বিন্দু মাত্র অবহেলা নেই বলেও জানান আইন উপদেষ্টা। আমি দায়িত্ব নেওয়ার পরে 7 দিনের মাথায় এই জুলাই যে গণ অভ্যুত্থান ছিল, এখানে যে ফলস মামলা যেগুলো করা হয়েছিল, 7 দিনের মাথায় সাংবাদিক সম্মেলন করে বলেছে এটা আগামী 7 দিনের মধ্যে উদ্যোগ করা হবে। 7 দিনের জায়গায় 10 দিন লেগেছে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে, এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। ভবিষ্যতে ইসলামী দলগুলোকে যাতে কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে তিনি একথা বলেন। জামায়াতের আমির দাবি করেন, তাদের দলের 11 জন শীর্ষ নেতাকে বিচারের নামে ফাঁসি ও জেলখানায় হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। অভিযোগ করেন, জনগণের 26 লাখ কোটি টাকা লুটপাট ও পাচার করে দেশকে তলানিতে নিয়ে গেছে বিগত সরকার। পতিত আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অধিবেশনে যোগ দেয়া রাজনৈতিক নেতৃবৃন্দ। বলেন, শেখ হাসিনার পতনের লড়াই শেষ, তবে ভোটের অধিকার নিশ্চিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চলছে। গণতন্ত্র মানেই হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, কিন্তু এরকম নয় যে সংখ্যালঘিষ্ঠের কোনো মূল্যই নেই, বরঞ্চ সংখ্যাগরিষ্ঠটা নিশ্চিত করবে যে সংখ্যালঘিষ্ঠের কথাও যেন শোনা যায়, তারা যেন বলতে পারেন। এবারকার এই বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল, তারা ওত পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহারাদারের দায়িত্ব পালন করেছে। আর যেন আলিম ওলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়ের কাছাকাছি এনে দিন, আমাদের মধ্যে উলফত মহব্বত আল্লাহ তৈরি করে দিন। ভাই হিসাবে আমাদের মধ্যে আল্লাহ তাআলা বুনিয়ানুল মারসুসের নিয়ামত দান করুন। সচিবালয়ে আগুন দেওয়ার পেছনে যারা জড়িত তাদের নাম প্রকাশ করে অনতিবিলম্বে সচিবালয় থেকে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। শুধু আগুন নয়, আরো খেলা করতে পারে যদি এদেরকে না সরা, এদেরকে সরাতে হবে, কারো কথায় নয়। নির্বাচনের ম্যাপ আপনাকে দিতে হবে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। সংস্কারের নামে বিলম্ব করে মঈন ফখরুদ্দিনের মতো আরেকটি জালে যেন আপনি না পড়েন। ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ নিয়ে নয়াদিল্লির নিগমবোধ ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন নেতাকর্মী সমর্থকরা। এর আগে বর্ষিয়ান এই নেতার মরদেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেসের সদর দফতরে। সেখানে বর্ষিয়ান এই নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছিলেন স্ত্রী গুরশারণ কর ও কন্যা দামান সিং। শনিবার সকালে মনমোহন সিংয়ের দিল্লির বাসভবনে উপস্থিত হয়ে বর্ষিয়ান এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ গান্ধী পরিবারের সদস্যরা। কংগ্রেসের সদর দফতর থেকে প্রয়াত প্রধানমন্ত্রীর মরদেহবাহী গাড়ি নিয়ে শোকযাত্রা করবেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। মরদেহ নেওয়া হবে নয়াদিল্লির নিগমবোধ ঘাটে। মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
2024 সালে যুক্তরাষ্ট্রে গৃহহীন ছিলেন ইতিহাসের সর্বোচ্চ 7,71,000 মানুষ। এক বছর ব্যবধানে এই সংখ্যা বেড়েছে 18%। মার্কিন গৃহায়ন ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য, যেখানে উল্লেখ করা হয় গৃহহীনদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় 1.5 লাখ। আবাসন সংকটের বিপরীতে ব্যয় বেড়ে যাবার কারণে অনেক মার্কিন নাগরিককে থাকতে হচ্ছে তাঁবু খাটিয়ে। এছাড়াও ঘূর্ণিঝড়, বন্যা ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহহীনের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ডেনভার ও শিকাগোর মতো শহরগুলোর অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বাস করছেন হাজারো মানুষ। ব্ল্যাক বক্স উদ্ধারের পরও কাজাখস্তানে বিমান দুর্ঘটনার রহস্য উন্মোচন হচ্ছে না। তাই পাখির ধাক্কা, দুর্যোগপূর্ণ আবহাওয়াকে ছাপিয়ে এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইউক্রেনের ড্রোন ভেবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার দাবি। যুদ্ধ কবলিত অঞ্চলে এমন ঘটনা অস্বাভাবিক কোনো বিষয় নয় মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও অলৌকিকভাবে বেঁচে ফেরা যাত্রীদের বর্ণনা থেকেও দুর্ঘটনার পেছনে রুশ সংশ্লিষ্টতার আভাস মিলছে। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। পাখির ধাক্কা, দুর্যোগপূর্ণ আবহাওয়া নাকি ইউক্রেনের ড্রোন ভেবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা? ঠিক কোন কারণে রাশিয়াগামী আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হলো? এমন প্রশ্নের মধ্যে ঘটনার 3 দিনের মাথায় এসে বিমানটির দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার হয় শুক্রবার। কিন্তু বিধ্বস্ত হওয়ার পেছনকার রহস্যের ধূম্রজাল ভেদ করা যায়নি এখনও। তাই সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়ার এয়ার ডিফেন্স মিসাইল বিস্ফোরণ থেকে বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কাটি। বিমানে থাকা 67 আরোহীর মধ্যে 38 জন প্রাণ হারালেও অলৌকিকভাবে বেঁচে ফেরাদের অনেকের মন্তব্য থেকে রাশিয়ার দিকে অভিযোগের পাল্লা ভারী হচ্ছে। কারণ বাকু থেকে রাশিয়ার গ্রোজনি বিমানবন্দরের কাছে পৌঁছাতেই বিকট শব্দ শোনার কথা জানিয়েছে আহতরা। এর বেশ কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়। খোদ রাশিয়ার বিমান পরিবহন কর্তৃপক্ষ বলছে কুয়াশা এবং ইউক্রেনের ড্রোন হামলার সতর্কতার সময় বিধ্বস্ত হয়েছে আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি। তাই তদন্তের মধ্য দিয়ে আসল কারণ উদ্ঘাটনে সব পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খানুভাবে শনাক্ত ও যাচাই করা প্রয়োজন। Террористические атаки на гражданскую инфраструктуру в городах Грозный и Владикавказ. В связи с этим в районе аэропорта Грозный вводился режим ковер. এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন যুদ্ধ কবলিত অঞ্চলে বিমানকে ড্রোন ভেবে ভূপাতিত করার বিষয় অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তবে আসলেই রাশিয়া দায়ী কিনা তার জন্য প্রয়োজন সুষ্ঠু তদন্ত। It is a crash that was the result of anti-aircraft fire are not that unusual in war zones. So these kinds of things do happen. I think we just have to wait and see whether in fact Russian anti-aircraft fire was responsible for taking this plane down. যদি রাশিয়া দায়ী হয়েও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে আজারবাইজানের সাথে সম্পর্কে ফাটল দেখা দেবে বলে শঙ্কা করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা। If Russia tries to deny this or cover this up, it could lead to a rift in Russian relations with Azerbaijan. If Russia doesn't apologize for what it's done and provide greater clarity in its airspace management, that could also lead to further degradation of relations between Russia and other countries. তদন্ত শেষ হওয়ার আগে নিজেদের উপর আনা অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছে না ক্রেমলিন। এমনকি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়টি এড়িয়ে গেছে আজারবাইজান সরকারও। তবে বিমান দুর্ঘটনার জন্য বাহির থেকে হওয়া আঘাতকেই দায়ী করছে আজারবাইজান এয়ারলাইন্স। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইতিহাসে প্রথমবারের মতো সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর পর নাসাকে কাঙ্ক্ষিত সময়ের আগে সিগন্যাল পাঠিয়েছে মহাকাশযান পার্কার সোলার প্রোব। 980 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে সূর্য থেকে 61 লাখ কিলোমিটার দূরে অবস্থান করছে নাসার এই মহাকাশযানটি। টানা কয়েক দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে এমন সিগন্যাল নিশ্চিতের পর সূর্য অভিযানের এই মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল নাসা। তহিদুর রহমানের আরও একটি প্রতিবেদন। চাঁদে মানুষে পা রাখার ইতিহাস থাকলেও 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জ্বলন্ত অগ্নিকুণ্ড সূর্য এখনও অধরা। পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরের এই উত্তপ্ত নক্ষত্রটির নানা রহস্য উন্মোচনে নতুন এক দিগন্তের পথে মানবজাতি।
ইতিমধ্যে এমনই এক মিশনে রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব। 24 ডিসেম্বর নাসা নিশ্চিত করে প্রথমবারের মতো সূর্যের ৬২ লাখ কিলোমিটার দূরে পৌঁছে ইতিহাস রচনা করেছে মহাকাশযানটি। তবে সোলার প্রোবটি বেশ কয়েকদিন যোগাযোগের বাইরে থাকায় ২৭ ডিসেম্বরের মধ্যে সিগন্যাল পাওয়ার অপেক্ষায় ছিল নাসার গবেষকরা। তবে সেই অপেক্ষার প্রহর শেষ হওয়ার আগেই সংকেত পেলেন বিজ্ঞানীরা। খবর এলো এখন সূর্যের আরও কাছাকাছি সোলার প্রোব। সূর্য থেকে এটির দূরত্ব এখন ৬১ লাখ কিলোমিটার। সূর্যের কার্যকলাপ এবং সৌরজগতের অজানা তথ্য উদ্ঘাটনের এই অভিযানে পার্কার সোলার প্রোবকে চরম উচ্চ তাপমাত্রা এবং ভয়াবহ বিকিরণের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাই মহাকাশযানটির চারপাশে দেয়া হয়েছে ৪.৫ ইঞ্চি পুরু কার্বন কম্পোজিট শিল্ডের আবরণ, যা ১৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে সক্ষম। Never had a human-made object so close to the sun. To get that close, we had to use Venus to have our gravity assist to slow Parker down so that it could get that close. Also, we had to not melt. That's why the Parker has this heat shield that holds the instruments at room temperature and keeps the heat of the sun away. শুক্রবার ৯৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থেকেও সূর্য অভিযানে থাকা যানটি এখনও নিরাপদ আছে বলে দাবি নাসার। এমনকি সূর্যের অনেক কাছে থেকেও স্বাভাবিকভাবে কাজ করছে এবং সিগন্যাল পাঠাতে সক্ষম পার্কার সোলার প্রোব। নাসা বলছে অভিযানটি সফল হলে জানা যাবে সূর্যপৃষ্ঠের সঙ্গে এর বায়ুমণ্ডলের তাপমাত্রার পার্থক্যের কারণ ও সৌরঝড়ের আদ্যপান্ত। ২০১৮ সালে পৃথিবী থেকে পাড়ি দেয়া পার্কার সোলার প্রোব এর আগে ২১ বার সূর্যকে প্রদক্ষিণ করেছে। ঘণ্টায় ৪,৩০,০০০ মাইল গতিতে চলতে সক্ষম মহাকাশযানটি এখন পর্যন্ত মানবসৃষ্ট সবচেয়ে দ্রুতগামী যান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বিভিন্ন ফেডারেশনের অফিস পরিচালনার জন্য কক্ষ না থাকলেও বঙ্গবন্ধু স্টেডিয়াম মহানগর ফুটবল লীগ কমিটির জন্য বরাদ্দকৃত কক্ষ দখলে রেখেছে বাফুফে। এ নিয়ে অন্য ফেডারেশনগুলোর রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বাফুফে বলছে রুম ছেড়ে দেওয়ার সুযোগ নেই। জাতীয় ক্রীড়া পরিষদ বলছে ফেডারেশনগুলোর কক্ষ সংকট কাটাতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে তারা। আরও জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। ক্রিকেট ফুটবল বাদে বাংলাদেশের অন্য সকল খেলায় কম বেশি অবকাঠামোগত সংকট আছে। আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াবিদদের কাছে পদকের প্রত্যাশা থাকলেও এর বিপরীতে ন্যূনতম অনুশীলন সুবিধাই মেলে না অনেক ডিসিপ্লিনে। অন্য ফেডারেশনগুলোর যেখানে হাহাকার, সেখানে নিজস্ব ভবন থাকার পরও ক্রীড়াঙ্গনের আঁতুড়ঘর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আলাদা রুম দখল করে মহানগর লীগ কমিটির অফিস পরিচালনা করছে বাফুফে। এ নিয়ে ফেডারেশন কর্তাদের কণ্ঠে আক্ষেপ। ফুটবলের বিশাল ভবন আছে, তো বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে বিশাল স্পেসটা যে কোনো একজন যদি আমাদের দয়া করে দিয়ে দেন, তা আমরা ওটাকে খেলার হল রুম অনেক কিছু বানাতে পারি। তবে এই সংগঠকের চাওয়া আমলে নেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বাফুফের মহানগর লীগ কমিটির চেয়ারম্যান সাব্বির আহমেদ আরেফ। না, এটা তো ফুটবল ফেডারেশন, রুম আমাদেরই লাগবে। লীগ কমিটি চলতে হলে রুম লাগবে না, অফিস লাগবে না, লীগ তো চালাবো। আমরা যেহেতু নতুনভাবে এসেছি, আমরা তো অন্যভাবেই চালাবো, খুব গুরুত্ব সহকারে লীগ চালাবো। ফেডারেশনগুলোর অবকাঠামো সংকট সমাধানে বিকল্প প্রস্তাব দিয়েছেন ব্রিজ ফেডারেশনের অ্যাডহক কমিটির এই শিক্ষার্থী প্রতিনিধি। গণভবনটাকে যদি অন্য কোনো পারপাসে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমাদের দাবি থাকবে সেটা এই পপুলারিজম জাদুঘরটা না করে এখানে একটা বড় মাল্টি স্পোর্টস কমপ্লেক্স করা। সংকটের বিষয়ে অবগত জাতীয় ক্রীড়া পরিষদ, তবে বছরের পর বছর ধরে ফেডারেশন কর্তাদের অনুরোধের পরও কোনো পদক্ষেপ নেয়নি তারা। এনএসসির এই পরিচালক বলছেন সংকট কাটাতে এবার ভিন্ন এক উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের উপদেষ্টা মহোদয়ের আসলে ব্রেন চাইল্ড, উনি চিন্তা করেছেন বিভিন্ন ইনস্টিটিউট বা ফেডারেশনগুলো বিক্ষিপ্তভাবে আছে, একটা স্পোর্টস ইনস্টিটিউট যদি করা যায়, সেখানে সকলের যাতে সুবিধা পাওয়া যায় বা যার যার উপযুক্ততা অনুযায়ী যে সুবিধা পাওয়া যায়, এবং তারা যাতে এখানে বসে তাদের খেলাটা ফ্রি মাইন্ডে, আমরা আশা করছি যে স্পোর্টস ইনস্টিটিউটটা হবে। বিগত সময়গুলোতে ফেডারেশনগুলোর তাবেদার কর্মকর্তারা অনেক মৌলিক সমস্যার সমাধান করতে চাননি কিংবা পারেননি। নতুন বাংলাদেশের সার্চ কমিটির মনোনীত সদস্যদের কাছে আছে তাই প্রত্যাশার পাহাড়। তাদের অভিভাবক সংস্থা থেকে তারা তাদের দাবি আদায় করে নিতে পারবে কিনা সেটি সময় বলবে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সরকারি চাকরিতে বহাল থাকছে পুলিশ ভেরিফিকেশন, তবে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে সংস্কার কমিশন।
এগুলো পুলিশ ভেরিফিকেশন থাকবে, তবে এইভাবে থাকবে যে পুলিশের যে দেখবো হলো যে প্রথমত হলো যে এনআইডি ঠিকানা ঠিক আছে কিনা। অনির্দিষ্টকালে নৌ ধর্মঘটে বন্দরে বন্দরে আটকা লাখ লাখ টন পণ্য। 7 খুনের ঘটনায় নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি। 4 বছর পর জানুয়ারিতে জাহাজ রপ্তানি করছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। পর্যায়ক্রমে আরও 7টি জাহাজ বিক্রি হবে আমিরাতে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য। নয়াদিল্লির নিগমবোধ ঘাটে হবে শেষ বিদায়। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।